এখন আমরা আজকে দেখে নেব যে সূচিমুখে তড়িৎমোক্ষণ ক্রিয়া ব্যাপারটা কি। সূচিমুখে তড়িৎমোক্ষণ ক্রিয়া জিনিসটা কি। আমরা এর আগে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টনের পড়ানোর সময় বলেছি যে কোনো পরিবাহীকে যদি আমরা আধান দিয়ে থাকি তাহলে সেই আধানটা পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে যায় এবং বাইরের পৃষ্ঠে সবচেয়ে সূচালো অংশ অর্থাৎ যে অংশের ব্যাসার্ধ কম বা বক্রতা বেশি যে অংশে সেই অংশে আধান সবচেয়ে বেশি জমা হয়। তাহলে সেই হিসাব অনুযায়ী সূচিমুখে কিন্তু আধান সবচেয়ে বেশি জমা হবে। তাহলে যে কোনো পরিবাহীকে যদি তড়িতাহিত করা হয় তাহলে সেই পরিবাহীর যে অংশটা সবচেয়ে বেশি সূচিমুখযুক্ত সেই অংশেই আধান সবচেয়ে বেশি পরিমাণে জমা হবে এবং সেই অংশের আধানের তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে। এবার সূচিমুখের তড়িৎমোক্ষণ ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি। ধরে নেওয়া যাক একটা তোমাকে দণ্ড দেওয়া হয়েছে, এরকম একটা দণ্ড যার একটা মুখ এরকম সূচিমুখ, একটা মুখ সূচিমুখ। এখন একে প্রথমে আধান দেওয়া হয়েছে, আধানে আহিত করা হয়েছে। আধানে আহিত করার ফলে বেশিরভাগ আধান এর সূচিমুখে জমা হবে। ফলে ধরে নেওয়া যাক যে এই অংশে প্লাস আধান জমা হয়েছে সবচেয়ে বেশি পরিমাণে সূচিমুখে। তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। তাহলে এখানে প্রচুর পরিমাণে আধান জমা হওয়ার ফলে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হওয়ার ফলে কি ঘটনা ঘটবে? আশপাশের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে যে ধূলিকণা বা বায়ুকণা রয়েছে সেগুলোকে প্রবলভাবে আবেশ সৃষ্টি করবে, সেগুলোর উপর আবেশ সৃষ্টি করবে। তাহলে ধরে নেওয়া যায় এখানে যে কণাগুলো রয়েছে এখানে আবেশ সৃষ্টি করছে। তাহলে এটা যেহেতু প্লাস তড়িৎ দেওয়া রয়েছে তাহলে আবেশ সৃষ্টির ফলে প্লাস মাইনাস এইভাবে কণাগুলোকে মাইনাস প্লাস এইভাবে কণাগুলোর মধ্যে আবেশ সৃষ্টি হবে, মাইনাস প্লাস এইভাবে তীব্রভাবে আবেশ সৃষ্টি হবে। এই আবেশ সৃষ্টি হওয়ার ফলে কি হবে? এই কণাগুলো নিকটতম প্রান্ত বিপরীত তড়িতের আবেশ হবে। নিকটতম প্রান্তে বিপরীত তড়িতে আবেশ হওয়ার ফলে বিপরীত তড়িৎ দ্বারা আকৃষ্ট হয়ে কণাগুলো প্রচণ্ড গতিতে সূচিমুখের দিকে অগ্রসর হতে থাকবে এবং সূচিমুখের ওপর এসে পড়ে যাবে। সূচিমুখের ওপর এসে পড়ে যাওয়ার ফলে ধরে নেওয়া যায় কণাগুলো সূচিমুখ এখানে এসে কণাগুলো মাইনাস তড়িৎ এইভাবে কণাটা সূচিমুখে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে কি হবে? এই নেগেটিভ তড়িৎ এবং এখানকে সূচিমুখে যে পজিটিভ তড়িৎ রয়েছে, আমি এখানে একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে বলছি, প্লাস তড়িৎ দিয়েই বলছি, ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে এই প্লাস তড়িৎ এই মাইনাস তড়িৎ দ্বারা প্রশমিত হয়ে যাবে। এর ফলে তখন এই কণার মধ্যে প্লাস তড়িৎ কণার যে অংশটা রয়েছে অর্থাৎ কণার যে অংশে সূচিমুখের সমধর্মী তড়িৎ রয়েছে সে সূচিমুখ কর্তৃক বিকর্ষিত হয়ে প্রচণ্ডভাবে দূরের দিকে সরে যাবে। দূরের দিকে সরে যাওয়ার ফলে কি হবে? তাহলে দেখতে পেলাম যে প্রচণ্ড পরিমাণ আবেশ সৃষ্টি হওয়ার ফলে অসংখ্য পরিমাণ আবেশিত হওয়া কণা সূচিমুখে এসে নিজেদের বিপরীতধর্মী আধানগুলো প্রশমিত করছে। ফলে সূচিমুখের আধানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সূচিমুখে আধানের হ্রাস ঘটছে এবং এইভাবে আস্তে আস্তে সূচিমুখে যে আধান রয়েছে সেই আধানটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। এই ঘটনাটা কি আমরা বলবো সূচিমুখে তড়িৎবিক্ষণ। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে সূচিমুখে যে আধান রয়েছে সেই আধানটা আস্তে আস্তে হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে এবং হ্রাসপ্রাপ্ত হয়ে যাওয়ার এই ঘটনাটাকেই বলা হবে যে সূচিমুখের তড়িৎমোক্ষণ ক্রিয়া। এখন আমরা বজ্রপাত ব্যাপারটা একটু বুঝে নেব যে বজ্রপাত জিনিসটা কি, কিভাবে ঘটে পড়ে বলছি। বজ্রপাত ব্যাপারটা হচ্ছে যে মনে করো কোনোভাবে মেঘ প্রচণ্ডভাবে তড়িতে আহিত হয়েছে। আহিত হওয়ার পদ্ধতিটা বলছি, মেঘ কীভাবে আহিত হয় সেটা বলা হচ্ছে। তাহলে ধরে নেওয়া যাক যে কোনো একটা বিশাল আকারের মেঘ প্রচণ্ডভাবে পজিটিভ তড়িৎ বা নেগেটিভ তড়িৎ যে কোনো তড়িতেই আহিত হতে পারে। ধরে নেওয়া যাক এটা পজিটিভ তড়িতে আহিত হয়েছে, প্রচণ্ডভাবে আহিত হয়েছে। এর ফলে কী হবে? এই যে ভূপৃষ্ঠ রয়েছে তাহলে ভূপৃষ্ঠের যে সমস্ত পদার্থ রয়েছে তার উপর আবেশ সৃষ্টি করবে। ধরে নেওয়া যায় ভূপৃষ্ঠে এরকম গাছপালা বা যাই রয়েছে তার উপর কিন্তু নেগেটিভ তড়িতের আবেশ সৃষ্টি করবে। এবার আবেশের ফলে কি হবে? এই যে মেঘ তড়িতাহিত মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রচণ্ডভাবে বেড়ে যাবে। বিভব পার্থক্য প্রচণ্ডভাবে কি বিভব পার্থক্য বেড়ে যাবে? বিভব পার্থক্য বৃদ্ধি পাবে কার মধ্যে? মেঘ এবং আহিত মেঘ এবং
পৃথিবী পৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রচণ্ডভাবে বেড়ে যাবে। এর ফলে কি হবে? এর ফলে পৃথিবী পৃষ্ঠ এবং আহিত মেঘের মধ্যে তড়িৎ মোক্ষণ হতে হবে, মোক্ষণ শুরু হবে, বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। এর ফলে মেঘ থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে তড়িৎ মোক্ষণ হবে, আর এটাই বজ্রপাত বলা হবে। অর্থাৎ আহিত মেঘ, প্রচণ্ডভাবে আহিত মেঘ তার নিকটবর্তী ভূপৃষ্ঠে বিপরীত আধানের আবেশ সৃষ্টি করবে। আবেশ সৃষ্টি করতে করতে যখন পৃথিবী পৃষ্ঠের আবিষ্ট আধান এবং মেঘের আবেশকারী বা আধানের মধ্যে বিভব পার্থক্য প্রচণ্ড বেড়ে যাবে, তখন মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে তড়িৎমোক্ষণ হবে এবং সেই তড়িৎমোক্ষণের ফলে প্রচণ্ড বিদ্যুতের ঝলক সৃষ্টি হবে এবং সেটাকেই আমরা বজ্রপাত বলে থাকি। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে বজ্রনাদ ব্যাপারটা কি। বজ্রনাদ হচ্ছে বজ্রপাতের সময় যে শব্দের সৃষ্টি হয় সেটাকেই বজ্রনাদ বলে। এখন বজ্রনাদটা কি করে সৃষ্টি হয়? বজ্রনাদ সৃষ্টি ব্যাখ্যাটা এরকম যে যখন বজ্রপাত ঘটছে তখন প্রচণ্ড তড়িৎমোক্ষণ হওয়ার ফলে যে আলো উৎপন্ন হচ্ছে তার ফলে এই স্থানের বায়ু প্রচণ্ডভাবে বিস্ফারিত হয়ে যাচ্ছে বা আয়তনে প্রসারিত হয়ে যাচ্ছে। ফলে এখানকার এই অঞ্চলের চাপ কমে যাচ্ছে। চাপ কমে যাওয়ার ফলে পার্শ্ববর্তী অঞ্চলের উচ্চচাপের যে বায়ু রয়েছে সেই উচ্চচাপের বায়ু ওই চাপকে সংনমিত করতে থাকবে। এর ফলে এই সংকোচন এবং প্রসারণের ফলে যে ভীষণ রকম সংকোচন প্রসারণের ফলে একটা যে একে অপরের মধ্যে এই সংকোচন প্রসারণের ফলে প্রচণ্ড রকমের একটা শব্দের সৃষ্টি হবে। সেই শব্দটাই কিন্তু বজ্রনাদ হিসাবে আমরা পরিগণিত করি বা বজ্রনাদ হিসাবে আমরা জেনে থাকি। এখন আমরা দেখে নেব যে এই যে মেঘ যে আহিত হচ্ছে তা সেই মেঘটা কিভাবে আহিত হচ্ছে, অর্থাৎ মেঘের আহিতকরণ বা মেঘ কিভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। মেঘ তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে এই কারণে যে কিছু মহাজাগতিক রশ্মি আছে, মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, ভূপৃষ্ঠে থাকা কিছু তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি, এবং মেঘের ঘর্ষণের ফলে বায়ুকণা এবং জলকণা আধানগ্রস্ত হয়ে পড়ে, আধান প্রাপ্ত হয় বা আহিত হয়ে পড়ে বা আহিত হয়। এইভাবে মেঘ আহিত হয়। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। ফলে মেঘ ভীষণভাবেই তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তারপরেই আমাদের বজ্রপাতের আইডিয়াটা আসে। এবার এই বিদ্যুতের ঝলক ব্যাপারটা, আমরা যে বিদ্যুৎ দেখতে পাই, বিদ্যুৎ ঝলক, সেটা এই বজ্রপাতটা ব্যাখ্যা করার সময়তেই বুঝতে পেরেছে যে তড়িৎ মোক্ষমের জন্য যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার ঝলক। ঠিক আছে, তাহলে এটাইভাবে আমরা বিদ্যুতের ঝলক দেখতে পাই। যখন তোমরা দেখেছো যখন বজ্রপাতের প্রচণ্ড বিদ্যুতের ঝলক দেখতে পাই, সেটা আর কিছুই নেই, তড়িৎ মোক্ষম হচ্ছে। অর্থাৎ মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে যে বিভব পার্থক্য বেড়ে যাওয়ার জন্য তড়িতের যে মোক্ষম ঘটছে, সেই তড়িৎ মোক্ষমের জন্যই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেই বিদ্যুতের ঝলকটাই আমরা লাইট হিসাবে দেখতে পাই। এবার দেখে নেওয়া যাক বজ্রবহ বা বজ্র নিবারক জিনিসটা কি। বজ্রবহ বা বজ্র নিবারক সেটা হচ্ছে যে বজ্রপাতের হাত থেকে বাড়িকে রক্ষা করার জন্য, ধরে নেওয়া যাক এটা একটা বাড়ি,
হ্যাঁ, যে বাড়িটাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে হবে। বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য বাড়ির ছাদ থেকে কিছুটা উপরে, অর্থাৎ বাড়ির উপরের অংশে যে সবচেয়ে উঁচু অংশ, তার চেয়ে উপর থেকে একটা সূচিমুখযুক্ত তামার পুরু মোটা তারকে সরাসরি বাড়ির বাইরের দেওয়াল দিয়ে মাটির গভীর পর্যন্ত একটা চাকতির মাধ্যমে, ধাতব চাকতির সহ মাটির গভীরে পুঁতে দেওয়া থাকে বা ঢুকিয়ে দেওয়া থাকে। এই যে তামার পুরু দণ্ড, যার একটা প্রান্ত সূচিমুখ এবং অন্য প্রান্ত মাটির গভীর পর্যন্ত পোঁতা রয়েছে, এটাকেই আমরা বজ্রবহ বলে থাকি। এই বজ্রবহ কোনো বাড়িতে যদি লাগানো থাকে, তাহলে ওই বাড়িতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা বজ্রপাত হবে না। এটাকে আমরা বজ্রবহ বা বজ্র নিবারক বলে থাকি। তাহলে জিনিসটা কি হলো, যে সূচিমুখযুক্ত পুরু তামার পাত বা দণ্ড পাত, যা বাড়ির বাইরের দেওয়ালে লাগানো থাকে। পাতটির সূচালো অগ্রভাগ বাড়ির সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা উপরে রাখা থাকে এবং নিচের অংশ মাটির গভীর পর্যন্ত পোঁতা থাকে। ঠিক আছে, এটাই বজ্রবহ। এখন আমরা দেখে নেব এই বজ্রবহ যেটা বললাম, এই বজ্রবহের ক্রিয়া, এটা কিভাবে কাজ করে, ক্রিয়াটা আমাদের একটু দেখে নিতে হবে। ক্রিয়াটা হচ্ছে যে যখন ধর এটা একটা বজ্রবহ আমি দেখাচ্ছি, একটা বজ্রবহ যার এটা সূচিমুখ ধরে নেওয়া যাক, এর উপর মনে করা যাক একটা মেঘ এসে উপস্থিত হয়েছে, প্লাস্তরিতে আহিত হয়েছে, একটা মেঘের উপস্থিত হয়েছে। এখন এই উচ্চ বিভবযুক্ত মেঘ বা উচ্চ আধানযুক্ত মেঘ তার কাছাকাছি অংশে সূচিমুখে বিপরীত আধানের আবেশ ঘটাবে। তাহলে ধরে নেওয়া যাক এই অংশে প্রচণ্ড পরিমাণে বিপরীত আধানের আবেশ ঘটালো, বিপরীত আধান আবেশ ঘটাচ্ছে, এবং দূরবর্তী প্রান্ত অর্থাৎ যেটা মাটির গভীর পর্যন্ত পোঁতা রয়েছে সেখানে সম আধানের আবেশ ঘটাবে। এখন এই সম আধান মুক্ত আধান হওয়ায় এটা মাটিতে চলে যাবে, এটা মাটিতে মধ্যে গ্রাউন্ডেড আছে, যেহেতু এটা গ্রাউন্ডেড রয়েছে সেজন্য এটা মাটিতে চলে যাবে, কিন্তু এটা মাটিতে যাওয়ার সুযোগ নেই, এটা সম আধান হওয়ায় এটা বিপরীত আধানের আবেশ ঘটার ফলে এই অংশে নেগেটিভ তড়িতের আধিক্য থাকবে। এখন বায়ুর কণা বা ধূলিকণা যেগুলো এই সূচিমুখে সংস্পর্শে আসবে সেগুলো সমতড়িৎ পাবে, সমতড়িৎ প্রাপ্ত হয়ে বায়ুর কণাগুলো সমতড়িৎ অর্থাৎ নেগেটিভ তড়িৎ প্রাপ্ত হয়ে নেগেটিভ তড়িৎগ্রস্ত বায়ুর কণা, এখানে কিন্তু আমি একটা পার্টিকুলার তড়িৎগ্রস্ত মেঘ আছে ধরে নিয়েই এটা নেগেটিভ বলছি, না হলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে পজিটিভ কণাগুলো যাবে। তাহলে নেগেটিভ তড়িৎগ্রস্ত বায়ুর কণা বিকর্ষিত হয়ে মেঘের দিকে ধাবিত হয়, বিকর্ষিত হয়ে সূচিমুখ কর্তৃক বিকর্ষিত হয়ে মেঘের দিকে অগ্রসর হবে এবং কি করবে, মেঘের পজিটিভ আধানকে প্রশমিত করবে, ফলে মেঘের বিভব কমে যাবে। এর ফলে
মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হ্রাস পাবে, বিভব পার্থক্য হ্রাস পাবে, ফলে তড়িৎ মোক্ষণ হওয়ার সুযোগ থাকবে না। ঠিক আছে, ফলে বজ্রপাত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপরও যদি মোক্ষম ঘটে থাকে, এরপরও তড়িৎ মোক্ষম হয়ে থাকলে সেই তড়িৎ সুপরিবাহী তামার দণ্ডের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে চলে যাবে, ফলে গৃহ ক্ষতিগ্রস্ত হবে না। সেজন্যই বজ্রবহকে বজ্র নিবারকও বলা হয়, কারণ বজ্র নিবারণও করে দেবে, অর্থাৎ বজ্রটা হতেও কিন্তু বাধাপ্রাপ্ত করবে। এটাই গেল বজ্রবাহের ক্রিয়া। এখন আমরা দেখে নেব যে একটা ভালো বজ্রবহের কি কি গুণাগুণ থাকবে। ভালো বজ্রবহের গুণাগুণ বা গুণাবলী কি কি থাকতে হবে। প্রথমত, বজ্রবহটাকে এমন হতে হবে যেন উৎপন্ন তাপে, অর্থাৎ যখন তড়িৎমোক্ষণ হবে ওই পাতের মধ্য দিয়ে উৎপন্ন তাপে বজ্রবহটি গলে না যায়, অর্থাৎ এমন গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে যাতে ওই তাপেও না গলে। 2 নম্বর কি, সেটা হচ্ছে মুখটাতে কতকগুলি সূচিমুখ থাকতে হবে। সূচিমুখ চিত্র আগে দেখানো হচ্ছে, সূচিমুখ থাকতে হবে। আর কি, পাতটা বা দণ্ডটা, পাতটি কোথাও কাটা না থাকে, পাতটি কোথাও যেন কাটা না থাকে, অর্থাৎ বাড়ির ছাদ থেকে মাটির গভীর পর্যন্ত পাতটা যেন নিরবচ্ছিন্ন থাকে, কোনো জায়গায় যা কাটা বা জোড়া যেন না থাকে, নিরবিচ্ছিন্ন থাকে। এগুলোই একটা ভালো বজ্রবাহের গুণাগুণ। এবার আমরা দেখে নেব যে যখন বজ্রপাত হয় তখন নিরাপদ আশ্রয়স্থল কোথায়, কোন জায়গাগুলো নিরাপদ, অর্থাৎ যখন বাজ পড়ছে বা বজ্রপাত হচ্ছে তখন নিরাপদ আশ্রয়স্থল কোনটা, নিরাপদ জায়গা কোনটা। নিরাপদ জায়গা কি, বজ্রপাতের সময় নিরাপদ জায়গা সেটা হচ্ছে, আমরা যেহেতু বজ্রবহ পড়ে নিয়েছি, তাহলে বজ্রবহযুক্ত বাড়ি সবচেয়ে ভালো নিরাপদ। বজ্রবহযুক্ত বাড়ি যেখানে বজ্রবহ লাগানো রয়েছে সেখানে বাজ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর কি, লোহার কাঠামোযুক্ত বাড়ি। আর কি, চালাঘর। আর কি, লোহার কাঠামোযুক্ত গাড়ি যার কাঠামোটি মাটির সহিত স্পর্শ করানো আছে, এরকম এই সমস্তগুলো ইত্যাদি নিরাপদ জায়গা বজ্রপাতের সময়। আর বিপজ্জনক কোন জায়গাগুলো বজ্রপাতের সময় বিপজ্জনক কোনগুলো? বজ্রপাত সাধারণত, এটা একটু জেনে রাখবে যে
ভূপৃষ্ঠ থেকে যেটা মেঘের কাছাকাছি আছে সেইটার মধ্য দিয়ে বজ্রপাতটা তাড়াতাড়ি হবার চান্স থাকে। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের যেগুলো সবচেয়ে উঁচু উঁচু যেগুলো আমরা ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে, যেমন টাওয়ার, গাছ বা লম্বা গাছ বা টেলিগ্রাফ পোস্ট, এইগুলো আর কি। যদিও টাওয়ারে বজ্রবাহ লাগানো থাকে, সেজন্য বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান যেগুলো, সেগুলো হচ্ছে উঁচু গাছ, টেলিফোন বা ইলেকট্রিকের পোস্ট, ঠিক আছে, তারের জাল ইত্যাদি, এগুলো কিন্তু বজ্রপাতের সময় বিপজ্জনক। এবার আমাদের এখানে একটা বিষয় একটু আলোচনা করে দিতে হবে যে বজ্রপাত এবং বজ্রনাদ এই দুটোই একসঙ্গে ঘটে থাকে, ঠিক আছে। দুটোই কিন্তু একসঙ্গে উৎপন্ন হয়, অর্থাৎ শব্দ এবং তড়িৎ একসঙ্গে উৎপন্ন হয়। কিন্তু আমরা তড়িৎ অর্থাৎ আলোর তড়িৎ তথা আলোর বেগ বেশি হওয়ার জন্য তাড়াতাড়ি ভূপৃষ্ঠে পৌঁছায়, কিন্তু শব্দের বেগ কম হওয়ায় দেরিতে পৌঁছায়, ঠিক আছে। কিন্তু দুটোই একসঙ্গে উৎপন্ন হয়, শব্দটা পরে আসে। সেই জন্য কেউ যদি বজ্রনাদ শুনে নেয়, তার ওই বজ্রপাতটির জন্য বজ্রাহত হওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ বজ্রাহত হলে সে ওই বজ্রনাদের সঙ্গে যে তড়িৎ উৎপন্ন হয়েছিল সেই তড়িতেই সে বজ্রাহত হয়ে যেত, এবং সেই তড়িতে বজ্রাহত হলে সে ওই বজ্রপাতের জন্য যে বজ্রনাদ সেটা শোনার জন্য সে বেঁচেই থাকতো না। সেই জন্যই বলা হয় বজ্রনাদ শুনলে ওই বজ্রপাতটার জন্য তার আর আহত হওয়ার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে। এইটা পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এবং তোমরা এটাই প্র্যাকটিস করবে। আমাদের শীত তড়িতের যে প্রথম চ্যাপ্টার সেটা এখানেই সমাপ্ত করা হলো।